আজ এমন একজনের জন্মদিন যিনি এটা সুনিশ্চিত করেছিলেন যে ভারতবর্ষে যারাই আছে সেটা তারা নিজেদের জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সবাই যাতে ভারতবর্ষে সমান অধিকারের অধিকারী হয়। আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, কিন্তু আজকে আবার এটাও দেখা যাচ্ছে যে আমাদের ভারতের সরকার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন এক পরিকাঠামো নিয়ে এসে এসআইআর এর নামে, সেই এসআইআর দিয়ে কিন্তু আসলে ভারতের মানুষকেই ভোট দেওয়ার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সুপ্রিম কোর্টে এইটা সরাসরি বলে দিয়েছে যে ভোট দেওয়ার অধিকার আসলে মৌলিক অধিকার নয়। এই যে আজকে আমাদের পেছনে যে জমায়েতকে আমরা দেখতে এসেছি, এইখানে যারা বসে আছেন তারা কিন্তু আসলে তাদের ভোট দেওয়ার এই মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার জন্যই এসেছে। এইখানে এমনও মানুষ আছেন যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলো এখানে সশরীরে উপস্থিত আছেন, তাদের সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন এইখানে। কিন্তু আমরা তো কেউ রাষ্ট্র নই, আমরা সাধারণ জনগণ, আমরা শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। রাষ্ট্র যদি তাদের কথা নাও শুনে, রাষ্ট্র যদি তাদেরকে এই দেশ থেকে বেনাগরিক করে দেওয়ার কথা বলেও, তাহলেও তারা আমাদের সহনাগরিক। চলুন আমরা তাদের কথা শুনি। যেটা দেখা যাচ্ছে যে মানে আজকে এসআইআর হচ্ছে, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন সেখান থেকে ডিলিটেড, সেইখান থেকে এখন বলছে এক্সক্লুডেড, ঠিক আছে, এই সমস্তটা হচ্ছে। এবং তারপরে আবার ডিটেনশন ক্যাম্পও হচ্ছে, তার মধ্যেই তুমি করেছো হচ্ছে স্বেচ্ছামৃত্যুর আবেদন। তুমি এই গোটা বিষয়টাকে নিয়ে কি ভাবছো আমাদেরকে যদি একটু বলো। দেখো, পুরো ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে সিএ 2003-এর উপরে ভিত্তি করে। সিএ 2003 যারা পাস করিয়েছিল তারা এনআরসি করাতে চেয়েছিল। ভারতবর্ষের সংবিধানে প্রথম ঢুকিয়ে দেওয়া হয় অবৈধ অনুপ্রবেশকারী শব্দটা, ঘুষপেটিয়া। ভারতবর্ষে অনেক ঘুষপেটিয়া আছে, অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাদেরকে নির্বাচিত করতে হবে, তাদেরকে বাছাই করতে হবে, তাদেরকে বেছে ধরতে হবে। নির্বাচন কমিশন এই এসআইআর করিয়েই এই কাজটাই করতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবং নক্কারজনকভাবে তারা একজনও এরকম অবৈধ অনুপ্রবেশকারী ডিটেক্ট করতে পারেনি। একজনও অবৈধ অনুপ্রবেশকারীকে তারা ধরতে পারেনি এখনো পর্যন্ত। আজকে বাংলার 91 জন ভোটার তাদের ভোট দেওয়ার অধিকার হারিয়েছে। এই ভোট দেওয়ার অধিকার মৌলিক, সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যে পড়ে। একটা বার যদি সংবিধানের মৌলিক অধিকার খর্ব করে নেওয়া হয়, তাহলে সেই নাগরিকগুলো, সেই মানুষগুলো কিন্তু রাষ্ট্রহীন হয়ে পড়ে। এইবারে ভোট দেওয়ার অধিকার আমাদের খর্ব করে নেওয়া মানেই কিন্তু আমাদের সঙ্গে এনআরসি করে নেওয়া হয়। এই 91 লক্ষ মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রাখা মানে তাদেরকে বেনাগরিক করা। এই যে বেনাগরিক করার চক্রান্ত তারা করছে সিএ 2003-এর মোতাবেক, যেই সিএ 2003 এই মোহাম্মদ সেলিম, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অধীর রঞ্জন চৌধুরীরাই পাস করিয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আজকে তারা খুব সুকৌশলে এসআইআর করিয়ে এনআরসি করে নিয়েছে, তাই তারা আজকে চুপ। তাই তাদের আর ধর্ণা হয় না, তাই তাদের আর হুলুস তুলুস হয় না, তাই তাদের রাজনৈতিক প্রচারে এসআইআর দাবিটা, এসআইআর বাতিলের দাবিটা, এসআইআর কথাটা তারা তোলে না। তারা বৈধ ভোটার, অবৈধ ভোটার, তারা ভালো এসআইআর, মন্দ এসআইআর, এই সমস্ত কিছুর মধ্যে মানুষকে ফাঁসিয়ে রেখেছিল। আজকে এখনো পর্যন্ত তারা কিন্তু মানুষকে ভাঙতা দিচ্ছে এবং মানুষকে ঠকাচ্ছে। তারা বলছে ভোটের পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে, এই আইন কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে একমাত্র পথ খোলা রইল ট্রাইব্যুনাল। আমরা দেখেছি ট্রাইব্যুনালে কি পরিণতি হয়েছে আসামের মানুষের। এখনো পর্যন্ত 6-6টা বছর হয়ে গেল, 6-7টা বছর আসাম এনআরসির যারা ট্রাইব্যুনালে যাদের পাঠানো হয়েছিল তাদের নিষ্পত্তি আজ অবধি হয়নি। আগামী দিনে বাংলারও এই নিষ্পত্তি হবে না। কম করে 8 থেকে 10 বছর সময় লাগবে ট্রাইব্যুনালে। এই যে চরম বৈষম্য, চরম অপমানের যে একটা ব্যবস্থা তৈরি করেছে এই রাষ্ট্র, এই এবং রাস্তাঘাটে মানুষজন সোশ্যাল মাধ্যমের, সামাজিক মাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মানুষ বলতে শুরু করেছে তোমার কাগজ নেই তাই তুমি বেনাগরিক। এই যে কাগজ দিয়ে নির্বাচন করার যে প্রক্রিয়া, আর আমার কাগজ নেই ব্যাপারটা এরকমও নয়, আমার নামের বানান ভুল করেছে এইবারেই নির্বাচন কমিশন। আমার নামের বানান বাংলায় লেখা হয় দন্ত সহায়িকার খসেক, সেই জায়গায় করে দিয়েছে। আপনারা এই ফটোতে দেখতে পাবেন দন্ত সহায় কয়ে, শেখটাকে দন্ত সহায় কয়ে করে দিয়েছে।
রিদুল ইসলাম। আমার এখানে লেখা আছে মায়ের নাম, সেই জায়গায় করে দিয়েছে আমার বাবার নাম, সেটাও ভুল, সেটাও দন্ত শয়ে কয়ে শেখটাকে সইফুল ইসলাম করে দিয়েছে। অর্থাৎ এই যে নামের বানান ভুল, যার দায় আমার নয়, যার দায় ছিল এই রাষ্ট্রে, সেই রাষ্ট্র সেই নামের বানানের ভুলের জন্য আজকে আমাকে বেনাগরিক করতে চলেছে। এই যে চক্রান্ত তারা করছে, এক ধরনের রাষ্ট্র আমাদেরকে মৃত্যুর দিকেই ঠেলে দিয়েছে। আমাদের মৃত্যু অনিবার্য এটাই নির্ধারণ করে দিয়েছে রাষ্ট্র, কারণ এরপরে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ডিপোর্ট করবে, পেলোটারে করে বাংলাদেশ পাচার করার চেষ্টা করবে। এইগুলো থেকে কিন্তু লক্ষ লক্ষ নাগরিকের মৃত্যু ঘটবে। সেই মৃত্যু, সেই রাষ্ট্রের হাতে মৃত্যুবরণ করার থেকে অনেক শ্রেষ্ঠ পথ স্বেচ্ছায় মৃত্যুবরণ করা। এটা প্রথম কথা হলো, এটা একটা চক্রান্ত ইলেকশন কমিশনের, মানে নাম বাদ যাবার কোনো এখানে কারণই নেই। আমি আমার কথা বলছি, আমার নাম এখন ডিলেটেড এসেছে। প্রথম আমার নাম ফেরত ছিল, ঠিক আছে, ফেরত থাকার পর বিচার দিনই দেয়, বিচার দিনের পর দেখাচ্ছে ডিলেটেড, কিন্তু আমার মোবাইলে প্রমাণ আছে আমার নাম পুরো ফেরত আছে, আমি ওকে করে রেখেছি। আমাদের বাড়ি হলো মিডিয়াপুরুজ, আমাদের বুথে হলো 1300 ভোটার, 1300 ভোটারের মধ্যে 480 জনকে ডিলেটেড করেছে। এটা একটা বিশাল চক্রান্ত চলছে ইলেকশন কমিশনের, বিজেপির সঙ্গে মিশে একটা বিশাল চক্রান্ত, মানে কিভাবে লোককে হ্যারাসমেন্ট করা হবে। মানে একভাবে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে মিলে বিজেপি একরকমভাবে বাংলাকে দখল করতে চাইছে এবং তার জন্য মানে যে কোনো উপায়ে বিজেপি বিরোধী ভোটগুলোকে কমাতে চাইছে। অবশ্যই অবশ্যই, না হলে আমি আমার 12টা ডকুমেন্ট জমা দিয়েছি, ঠিক আছে, 12টা ডকুমেন্ট জমা দেওয়ার পরে আমার নাম ডিলেটেড করে দিয়েছে ওরা। এরম অনেক লোক আছে যারা মনে করো ভদ্র নেই, যারা রাস্তার মধ্যে থাকে, তারা ডকুমেন্টস করতে আনবে, তারা তাহলে কি এই ভারতের তারা নাগরিক না? তাদের নাম এইভাবে ডিলেটেড করতে হবে তাদের, মানে সে কালকে কি বলছে আপনার কি দিলীপ ঘোষ বলছে যে যারা 90 লক্ষ নাম ডিলেটেড হয়েছে তারা নাকি দেশদ্রোহী। আমি দিলীপ ঘোষকে বলি, তোমার বাবা দেশদ্রোহী, তুমি দেশদ্রোহী, তোমার বিজেপির চামচাগিরি করছো তোমরা, এই চামচাগিরি বেশি দিন চলবে না। 2026-এর ভোটে মানুষ দেখে দেবে তোমাদের, তোমাদের তুলে ফেলে দেবে এইখান থেকে, বাংলা থেকে। যারা ডিসাস্টার স্ক্যাম তৈরি করছে, এই 26-এর ভোটে তাদের এই ক্যাম্পে ভরা হবে, জনগণ তাদের ভরবে এই ক্যাম্পেতে, যারা তৈরি করছে চক্রান্ত করে তাদের এই ক্যাম্পেতে ভরা হবে, এই ক্যাম্পে। মানে জনগণের টাকায় যে সরকার চলছে, সেই জনগণই ঠিক করবে সরকারকে। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা ট্যাক্স দিচ্ছি তবে সরকার চলছে, আমাদের ট্যাক্সে সরকার চলছে, আর সরকার আমাদের ভোটার করবে। সাধারণ মানুষ, খেটে খানওয়ালা, গরিব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, যারা রোজ খায় তাদের পেরেশানির মধ্যে রেখেছে, হয়রানির মধ্যে। কাউকে কাগজ নিয়ে এখানে দৌড়ে দিয়েছে, কাউকে ওইখানে দৌড়ে দিয়েছে, পেরেশানির মধ্যে মানুষ আছে, যে এক মুঠো খেটে খাবে লোক, সেই সময়টা মানুষকে দিচ্ছে না, পেরেশানির মধ্যে মানুষকে করে রেখেছে। রাজনৈতিক দলগুলোর কথা তুমি বললে, তারা তো মোটামুটি নিজেদের স্বার্থের জন্য এসআইআরকে একরকমভাবে চলে যেতে দিয়েছে। সিপিএম বলেছে যে তৃণমূলকে যারা ছাপ্পা ভোট দিচ্ছে তারা বাদ যাবে, তৃণমূল আর এক রকম লজিক দিচ্ছে, বিজেপির তো অবশ্যই লজিক আছে। এই গোটা জিনিসটার মধ্যে কিন্তু মানুষের দাবিগুলো কেউ তুলছে না, সেইটা নিয়ে কি বল? সেই মানুষের দাবিগুলো তোলার জন্য নাগরিক আন্দোলন, নাগরিক উদ্যোগ, এরকম আমরা দেখেছি কৃষি বিল নাগরিক আন্দোলন করি। আমরা কি তেভাগ আন্দোলন ভুলে যাবো? আমরা কি জমিদার লাঙল তার ভুলে যাবো? আমরা কি অন্যান্য আন্দোলন, গণ আন্দোলন, কৃষি বিল তো এই গণ আন্দোলন করেই তো যে কৃষি বিল রুখে দিয়েছিল, তাহলে কেন আমরা এসআইআর পারবো না? এটা শুধু ডিভোটার ডিসিশন করা না, একজন করদাতা নাগরিককে এর থেকে বড় অপমান করা আর কিছু হতে পারে। 2019 সালে কিন্তু আমরা জানি যে আসামে এনআরসি হয়েছিল এবং 19 লাখ বাদ দিয়েছে, তাই তো? তারপরে 2020 সালে যখন সেটা পশ্চিমবাংলায় লাগু করতে চেয়েছিল, তখন পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেই আসামের ভয়াবহ চিত্রটা সম্পর্কে এটা বুঝতে পেরেছিল যে আমাদের সাথে কি হতে চলেছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। তার জন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একটা আন্দোলন করে রুখে দিয়েছিল। এবং তারপর পরই এই যে বিজেপি সরকার যে ক্ষমতায় আছে, পশ্চিম বাংলাকে অনেক দিন ধরে রাজনৈতিক বীজ বাষ্প বপন করে, কখনো হিন্দু কখনো মুসলিম করি, কখনো বিভিন্ন রকমের ঘুষপেটিয়া, রোহিঙ্গা বলে মুসলিমদেরকে দাগিয়ে দিয়ে হিন্দুদেরকে উত্তেজিত করে, রামনবমীর মিছিলে অস্ত্র ধারণ করে
এই সমস্ত করে দখল করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। সর্বশেষ তারা যখন 2019-এর এনআরসি করেও ব্যর্থ হলো, তখন তারা একটা দীর্ঘ পরিকল্পনা করলো, দীর্ঘ 5-6 পর্যন্ত, যে কিভাবে করা যায়। পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল এনআরসি করার, কিন্তু এই এনআরসির মানে এমন একটা জিনিস করবো যেন এনআরসির জায়গাটাই থাকে, তাই তারা এসআইআর করলো। এবং এমনভাবে করলো ডাইরেক্ট তারা মানে বাদ দিল না। প্রথমে বললো ভালো এসআইআর হবে, যারাই শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশ করলো, দেখলো যে যে এখানে কোনো তো বাদ দেওয়া যাচ্ছে না। ক্ষমতায় আসতে গেলে যে মুসলিমদের নামগুলো, যেখানে আমরা 1000-2000 ভোটে জিতে আছি, ওখান থেকে আমাদের 1-2000 ভোট বাদ দিতে হবে, মুসলিমদের 10-15,000। তাই তারা মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বসিরহাট এই সমস্ত জায়গায় অধিকাংশ মুসলিমের নাম বাদ দিল। এবং মাতু আদিবাসী সম্প্রদায়ের শ্রেণীর মানুষ যারা অন্য পার্টিকে জেতায়, সেখানেও বাদ দিয়ে দিল অসংখ্য হিন্দু ভোটারদেরকে, যারা পিছিয়ে পড়া, যারা মানে কোনো একটা পার্টি থেকে সুবিধা পাচ্ছে, বিজেপিকে ভোট দেয় না, এই সমস্ত জায়গায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা কোনোটাই ক্ষমতা করলো, তখন তারা ইলেকশন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো। এবং পশ্চিমবাংলায় যে এসআইআর করলো, প্রথমে আমি বললাম ফার্স্টে যে এসআইআর নামে প্রথমে বললো খসড়া তালিকা প্রকাশ করলো, কোনো কিছুই হলো না। আস্তে আস্তে তারা এমন একটা সফটওয়্যার ইউজ করে তারা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিল, যে নামের বানান ভুল থাকলে আপনার আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবে। মানুষ মনে করলো আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবে, হয়তো কাগজপত্র সঠিক কাগজপত্র দিলে ওটা উঠে যাবে। কিন্তু 91 আশ্চর্যের ব্যাপার, 91 লক্ষ মানুষ তারা দীর্ঘদিন ধরে 2002 সাল থেকে 2088 সালে 2079 সালে মানে যত ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে ভোট দিয়েছে, এমনও মানুষ আছে তারা জমির দলিল দেখাচ্ছে, পাসপোর্ট দেখাচ্ছে, 2002 সালের ভোটার লিস্ট দেখাচ্ছে, তাদের নাম পর্যন্ত ডিলিট করে দেওয়া। অনেক মহিলা আছে যারা হিন্দু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের, অন্যত্র বিবাহ হলে ব্যানার্জি, চ্যাটার্জি, খাতুন এই সমস্ত পদবি পরিবর্তন হয় মুসলিম থেকে বিজেপি, তাদের নামও ডিলিট করে দেয়। তারপরে আপনার বন্যা অঞ্চলে ভেসে যাওয়া যে সমস্ত সুন্দরবন অঞ্চলের মানুষ, তাদের ডকুমেন্টসগুলো বন্যা জলে ভেসে যায়। মাতোয়া সম্প্রদায়ের মানুষ আমরা জানি অনেক একটু শিক্ষার হার কম, তারা ট্রাইব্যুনাল এসআইআর অর্থই বোঝে না। তারপরে মুর্শিদাবাদের মানুষ পদ্মার নদীতে ভেঙে গিয়েছে অনেক ঘর বাড়ি, তাদেরও ডকুমেন্ট চলে গিয়েছে। তো এই সমস্ত মানুষগুলো কোথায় ডকুমেন্টস পায়? প্রশ্ন থেকে যায়। তাই এরা কি করছে, সেই এনআরসিটা আসামে যেটা করেছিল সেটাই করতে চাইছে, কিন্তু এসআইআর নামে পদ্ধতিতে মানে মানুষকে এক চান্সে উত্তেজিত করছে না, মানুষ যেন বুঝতে না পারে। এই করে 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 মানুষের একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। এবং সর্বশেষ মুহূর্তে এমন একটা জায়গায় এসে এরা একদম স্টপ করে দিয়েছে নির্বাচনের ঠিক 10 দিন প্রায় 1 মাস আগে। সমস্ত রাজনৈতিক দলও এর পক্ষে মুখ খুলছে না, কারণ মুখ খুললে তার রাজনৈতিক দল হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে, যেহেতু নির্বাচন কমিশনের পক্ষে আওয়াজ তুলছে বিরুদ্ধে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই তো পথে নেমেছি, পথে নেমে কিন্তু আজকে দেখুন প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ। এইবারে দেখুন গ্রাম্য অঞ্চলের মানুষ কিন্তু অনেক শিক্ষার হার কম থাকে, এদেরকে এই যে বর্তমান নেতা মন্ত্রী যারা ভোটে দাঁড়াচ্ছে ইলেকশনে, এরা গিয়ে বলছে আপনাদের এসআইআর হবে না, কিন্তু এসআইআর হয়ে গিয়েছে। বলেছিল ট্রাইব্যুনালে যেতে হবে না, ট্রাইব্যুনালেও যেতে হচ্ছে। মানে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালে যাবে কলে হবে। আমি তো নাগরিক, আপনাকে তো ভোট দিয়েছে দীর্ঘদিন ধরে, তারপরে আমি কেন ট্রাইব্যুনালে কারা আবেদন করে? যারা নতুন নাগরিকত্ব পেতে চায় তারা, আমি কেন করবো? এই জায়গায় দাঁড়িয়ে মানে ট্রাইব্যুনালেও হয়ে গেল, এখন বলছে ডিটেনশন ক্যাম্প আপনাদের যেতেই হবে। প্রত্যেকটা পলিটিক্যাল দল তাদের উচিত ছিল আজকে এই জনসভার ডাক দিয়ে ইলেকশন বয়কট করা, যেহেতু 91 লক্ষ মানুষ তাদেরকেও জিতিয়েছিল কোনো না কোনো সময়, তারা আজকে ব্যর্থ হয়েছে। আমরা আজকে ডাক দিয়েছি, 42 দিন হয়ে গেল। আর যখন প্রথম শুরু করেছিলাম তখন মানুষ বুঝতে পারেনি, আস্তে আস্তে সজাগ হচ্ছে, মানুষ বুঝতে পারবে যে আগামী দিন এই যে চক্রান্ত চলছে সব তো আস্তে আস্তে বলবৎ হয়ে গেল, কোনোটাই বাকি রইল না। আগামী দিন যখন ডিটেনশন ক্যাম্পে যাদের নাম ডিলেট হয়ে গেছে, হতে পারে আমার তো নাম ডিলেট হয়নি, আমার পরিবারের কারণে, কিন্তু তারপরেও আমার বাঙালি যে ভাই বোন যারা, সে তো আমার ভাই বা বোন রক্তের সম্পর্ক না হলেও, তখন যখন তার বাড়ি থেকে গিয়ে একসাথে ওঠা বসা, চা খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, তার বাড়িতে হঠাৎ করে রাতের একদিন অন্ধকারে সিআরপিএফ এর যখন বুটের আওয়াজে করে যখন কলার ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, সেদিন তো আর চুপ থাকতে পারবে। তাই বাংলাভাষীকে আমরা বারবার করে সজাগ করছি যে আপনারা জাগ্রত হন, এটা এসআইআর কোনোভাবেই না, এটা হচ্ছে এনআরসি, এসআইআর নাম করে। যেমনভাবে আসামের ভয়াবহ চিত্র যেমনভাবে আপনারা দেখেছেন, ঠিক পশ্চিম বাংলায় সেটাই হতে চলেছে, এবং তার থেকে আরো জঘন্য হতে চলেছে, আরো নিকৃষ্ট বিপর্যয়জনক হতে চলেছে। আমি হিন্দু মুসলমান সবাইয়ের জন্যই বলছি, সবাইকে বলছি যে সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের এই সমাবেশ যা হচ্ছে, আগামী যে সমাবেশ সবাই আসুন। খুব মানুষ পরেশানির মধ্যে আছে বলে বোঝানো